2026-এর বিধানসভা নির্বাচনের ঘন্টা তো বেজেই গেল। তো বামপন্থীদের সঙ্গে লড়াই দক্ষিণপন্থী এবং ভারতীয় জনতা পার্টি। যেহেতু ভাতার বিধানসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কৃষি অধ্যুষিত এলাকা, রাজনৈতিকভাবে একসময় বামফ্রন্ট ছিল এখানে, কিন্তু 11-র ক্ষমতার পরিবর্তনের সঙ্গে তৃণমূল কংগ্রেস এখানে থাবা বসায়। তাই 26-এর বামফ্রন্টের কাছে নতুন একটা চ্যালেঞ্জ। যিনি প্রার্থী তার নাম হাসিনা খাতুন, তিনি আমার পাশে রয়েছেন। নমস্কার আপনাকে। সেটা হচ্ছে যে লড়াই কার্যত শাসকের বিরুদ্ধে, একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে ভারত জনতা পার্টি, তার মাঝখানে আপনি। এই লড়াইটা কতটা কঠিন বা কতটা সহজ আপনার ভাষায়? এই লড়াই আমার সংগ্রাম আন্দোলনের লড়াই। কঠিন তো বটে, কিন্তু এই কঠিন লড়াই আন্দোলনের মধ্যে আমি ভয়কে জয় করব, এটা আমার বিশ্বাস। লড়াই আন্দোলনের মধ্যেই আমি কাজ করব এবং জনগণের পাশে দাঁড়াবো। জনগণের উপকারের জন্যই আমি নেমেছি। আমার পার্টি আমাকে চয়েস করেছেন, তার জন্য আমি পার্টির কাছে চিরকৃতজ্ঞ। হাসিনা দি, যখন খবরটা পেলেন যে আপনার কাছে ফোন এসেছিল নিশ্চয়ই পার্টি থেকে, যে আচ্ছা তোমাকে প্রার্থী করাবে, তো তখন আপনার মনে একটু, আপনি তো দীর্ঘদিন আপনি পঞ্চায়েত মেম্বার ছিলেন, তো আপনার ছেলে পরিবারকে নিয়ে থাকেন, তো আপনি একটু চমকে যাননি আমার নাম হঠাৎ করে পার্টি সিদ্ধান্ত নিল? সে একটু চমকেছি, কিন্তু তার থেকে চমকানোর থেকে আনন্দ পেয়েছি বেশি, যেহেতু আমাকে এই পার্টি সিপিএম পার্টি আমাকে চয়েস করেছেন। এবং দেখুন যে আপনি একজন গ্রামের মানুষ, গ্রামের বধূ, আপনার সাদামাটা জীবনযাপন আপনাকে বেছে নিয়েছে, এটা পার্টির একটা অনেক বড় ভূমিকা আছে। যে এবার খেটে খাওয়া প্রান্তিক স্তরের সমাজী মানুষকে এবার বেছে নিয়েছে, বাড়ির বধূকে বেছে নিয়েছে। আপনি আমাকে বলুন যে ভাতারের মাটি কার্যত বিভিন্ন সময় শাসকের দুর্নীতির অভিযোগ সবসময় শোনা যায়। কখনো লাল স্বর্ণ ধানের দামের ক্ষেত্রে দুর্নীতি, কখনো নাসিকডাম এফসিআই গোডাউনে দুর্নীতি, এবং হচ্ছে খড়ি নদীর স্রোত কার্যত চুরি হয়েছে, ওখানে টিস্যু পেপারে বজ্র পদার্থ ফেলে দিচ্ছে, যা আপনারা বিভিন্ন সময় খড়ি নদী বাঁচাও করেছেন। যদি আপনি জিতে আসেন, আমি যদি কথাটা বলছি, যদিও বামপন্থীরা জ্যোতিতে বিশ্বাস করে না, তো হাসিনাদি যদি এই যে ইস্যুগুলো, দুর্নীতি, এগুলো মোকাবিলা করার ক্ষেত্রে মানুষের কাছে কি এইগুলি যাচ্ছেন নাকি? আমার সদ ইচ্ছা আছে যে এই দুর্নীতিগুলোকে দুর্নীতি মুক্ত করার চেষ্টা প্রথম। তারপরে হচ্ছে যে গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো আমার ইচ্ছা, এবং আমি চেষ্টা করব তাদেরকে যতদূর আমার সাধ্য তাদের পাশে দাঁড়াবো। পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছেন, তারা সংসার ধর্ম ত্যাগ করে বাইরে গেছেন দুটো পয়সার জন্যে, তারা যাতে এখানে এসে যান কল কারখানা এসব যদি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে হতো, তাহলে পরিযায়ী শ্রমিকরা বাইরে থাকতো না তাদের সংসার জীবন বা সংসার ধর্ম ত্যাগ করে। সেই কলকারখানা এখানে যাতে হয়, সেই জন্যই আমি চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানো, বা পরিযায়ী শ্রমিকদের এখানে নিয়ে আসারও চেষ্টা করব। কারণ পরিযায়ী শ্রমিকদের ওপর অনেক অত্যাচার হচ্ছে। এই সরকার, দুর্নীতিবাদ সরকার এসে ওনাদের উপরে অনেক সন্ত্রাস চালাচ্ছেন। এটা একটা হচ্ছে সন্ত্রাসবাদ সরকার। একদিকে নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রের, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যে, দুটো লড়াই মাঝখানে আপনি রয়েছেন। এবং ঠিক বলছেন যে অসংগঠিত শ্রমিকরা বাইরে রয়েছে। যেহেতু ভাতারে অত্যন্ত ধান খুব উৎপাদিত ফসল, লাল স্বর্ণ ধান খুব বিখ্যাত, এখানে কৃষিভিত্তিক শিল্প 11 সালে ক্ষমতা আসার পর 15 বছরের এখানকার তৃণমূল কংগ্রেস কৃষিভিত্তিক কোনো শিল্প তো গড়ে উঠতে পারলো না। তো যদি আপনি জিতে আসেন, স্বাভাবিকভাবে এই দাবিগুলোই তো, এক তো বলবেন যে এখন ক্ষমতায় আসবেন কিন্তু পরের প্রশ্ন, কিন্তু আপনি জিতে এলে তাহলে এই ইস্যুতেই সরব হবেন তো? হ্যাঁ, আমি চেষ্টা করব কৃষকদের যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্য যাতে ফিরে পায়। এই যে যেমন ধরুন আলুর দাম, এখন আলুর দাম এমন হয়েছে, চাষিরা হয়তো যে কোনো সময়ে হার্ট ফেল করতে পারে বা আত্মহত্যাও করতে পারে। এই চাষি যাতে ন্যায্য মূল্য পায়, তার জন্যও আমি তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করব। এখানে সংখ্যালঘু অধ্যুষিত মানুষ রয়েছেন, এখানে হিন্দু সম্প্রদায়, আমি কোনো জাতপাতের জায়গায় আসছি না। আমি মনে করি মানুষটা খুব গুরুত্বপূর্ণ, জনগণ খুব গুরুত্বপূর্ণ, এবং জনগণকে আপনি কোনোভাবে কোনো সম্প্রদায় ভাগ করা উচিত না, করা ঠিকও নয়। আচ্ছা, এই যে 100 দিনের যে কাজের ব্যাপার, এবং তার সঙ্গে বাংলার বাড়ি, আমি বলগোনায় দেখছিলাম, এবং বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতে কার্যত ঘেরাও আন্দোলন হয়েছে কদিন ধরে, সেই সংবাদ আপনার কাছেও আছে। আন্দোলনটা কেন হলো? মানুষের অধিকার, এত মানুষের অধিকারের প্রশ্নে লড়াইটা কেন হলো? তারা কি বাড়ি পেল না নাকি?
না, এটা বাড়ি পেলো না তা নয়, এটার মধ্যেও দুর্নীতি আছে। এই যে বাড়ির পিছনে প্রতিটি বাড়ির মানে যারা গার্জেনই ধরুন, তাদের কাছে 5,000 টাকা করে নিয়ে ওনারা দুর্নীতি করেছেন, সেটাও একটা ধরুন সমস্যা হয়েছে। হুম। আর বিশেষ করে বাড়ির শুধু টাকা নয়, ওনারা কয়লা, তারপরে আরো অনেক অনেক মানে এর মধ্যে দুর্নীতির মধ্যে জড়িয়ে আছে। তাই জন্যই বলগোনা পঞ্চায়েতের যে ঘটনাটা ঘটেছিল, বাড়িটা নিয়েই সমস্যাটা হয়েছিল, তার জন্যই হয়তো ঝামেলা। মানে রাস্তার পিচ থেকে শুরু করে গাছের পাতা পর্যন্ত। সবকিছু। রাস্তার পিচ কি মানে ঘাস পর্যন্ত ওরা খেয়ে শেষ করে ফেলেছে। কয়লা চুরি, দুর্নীতি অনেক কিছু হয়েছে, মানে আপনারাও জানেন, আমিও জানি। হাসনাদি, সেটা হচ্ছে যেটা বারবার করে প্রশ্ন ওঠে, পুলিশ এবং আপনারা যখন আন্দোলন করতে গেছেন বিভিন্ন সময়, পুলিশ বিনা মানে যার কোনো অপরাধ নেই কেস দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং পুলিশ বাড়ি বাড়ি এসছে আপনাদের বামপন্থী কর্মীদের কাছে, এবং পুলিশ নানানভাবে আপনাদের হ্যারাসমেন্ট করেছে, সেটা অভিজ্ঞতা আপনাদের আছে। এই পুলিশের যে ভূমিকা, কার্যত পুলিশ শাসকের হয়ে কাজ করেছে, আর আপনারা অত্যাচার হয়েছেন, বারবার অভিযোগটা করেছেন। ক্ষমতায় ফিরে এলে মানে আপনি জিতে এলে এই পুলিশ প্রশাসনকে ঠিক করবেন কি? হ্যাঁ, আমার ইচ্ছা আছে যাতে সৎভাবে পুলিশ অফিসার হোক, যেই হোক, পুলিশ প্রশাসন হোক, ওনারা সৎভাবে যাতে কাজ করেন। এই যে পুলিশ প্রশাসন পুরোটাই মানে মাননীয় মুখ্যমন্ত্রীর অধীনে চলে গেছেন, দুর্নীতির তাগিদেই ওনারা ঘুরে বেড়াচ্ছেন, ওনারাও দুর্নীতির মধ্যে জড়িত হয়ে গেছেন। তাহলে যাতে ওই দুর্নীতি থেকে ওনারা সরে আসেন, সেই চেষ্টাই করব। পুলিশ প্রশাসনকেও আমি বলবো ওনারা যেন সৎভাবেই কাজ করেন। মানে আপনি পরামর্শ দিচ্ছেন যে তোমরা শুধরে যাও বা তোমরা ঠিক হয়ে যাও নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জিতবেন আপনি? চেষ্টা তো করছি, লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছি, জেতার জন্য চেষ্টা আছে। তারপরে যে জিতবো আশাও রেখেছি, এবং আমার পার্টিও চেষ্টা করছে জেতার। বাকি জনগণ? বাকি জনগণের কাছেও আমরা যাচ্ছি, আমরা সাড়া পাচ্ছি, আমাদের সাড়া খারাপ নয়, সাড়া দিচ্ছে। বেশ, অনেক অনেক ধন্যবাদ। জলপথ তরঙ্গের মতো বললেন। আসলে গ্রামের মানুষ রাজনীতিটা করেন ঠিকই, কিন্তু বৃহত্তর মিডিয়া এবং ডিজিটাল মিডিয়ার সামনে এতটা উনি কোনোদিন ফেস করেনি। কিন্তু উনি যে সমস্ত সাবজেক্টগুলো বললেন, এগুলো মানুষের ইস্যু। এই সমস্ত ইস্যুগুলোকে যদি অ্যাসেম্বল করা হয়, তাহলে ভাতার বিধানসভায় বামপন্থীরা যদি খাতা খুলতে পারে, তাহলে একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে পারে। তার সাক্ষী থাকবে সবাই। সময় বলবে, পরিস্থিতি বলবে। কারণ খড়ি নদীর স্রোত তো শুকিয়ে গেছে, বলতে পারবো না যে খড়ি নদীর স্রোতে ঘূর্ণাবর্ত হবে বা ঘুরপাক খাবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক জয় মণ্ডল, ভাতার বিধানসভা, জেলা পূর্ব বর্ধমান। নমস্কার।